হোয়াট? এরকম বোকার মতো দাঁড়িয়ে আছো কিসের জন্য? এমনি। আচ্ছা, আপনি উপরে ঘুমুন। এই ঘরে তো এক্সট্রা আর সোফা নেই। আমি বরং একটা চাদর পেতে নিচেই শুয়ে পড়ি। কেন? বেডে কি জায়গার অভাব? না না, তা কেন হতে যাবে? কিন্তু আপনি আমার সাথে এক বিছানায় ঘুমোতে পারবেন? আমরা তো এর আগে কখনো একসাথে। এক বিছানায় ঘুমালাম বলে যে একসাথে ঘুমালাম, ব্যাপারটা নিশ্চয়ই এক না। হ্যাঁ, কিন্তু আর তাছাড়া তোমার শরীরের যে কন্ডিশন দেখছি, ফ্লোরে ঘুমিয়ে কি আরও শরীর খারাপ করবার চিন্তা করছো? যাতে বাড়িতে না যেতে হয়, কলেজ করতে না হয়, তাই তো? আপনি না। হিয়া উজানকে একটা ভেঙচি কেটে দিয়ে বিছানার এক কানিতে গিয়ে আঁটোসাঁটো হয়ে শুয়ে পড়ে। আর শরীরটা ক্লান্ত থাকায় শুতে না শুতে হিয়ার চোখ বন্ধ হয়ে আসে ঘুমে। উজান কিছুক্ষণ ল্যাপটপে ওর অফিসের কিছু ফাইল চেক করে নিজেও বিছানার একপাশে কাত হয়ে ঘুমিয়ে পড়ে। উজানের ঘুম ভাঙে সকাল প্রায় 8টার কাছাকাছি। উঠেই দেখে হিয়া ওর পাশে নেই, উঠে পড়েছে। উজান উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে হিয়াকে খুঁজতে রুম থেকে বেরোলে চিত্রা এসে বলে হিয়া বাড়িতে নেই। উঠোনে নিপা মিলে গল্প করছে। উজানে চিত্রাকে কিছু না বলে পাশ কাটিয়ে উঠোনে গিয়ে হিয়াকে খুঁজতে গেলেই ওর চোখ পড়ে উঠানের সামনে বড় হয়ে ওঠা পেয়ারা গাছটার উপর, যেটার উপর উঠে হিয়া আপন মনে পেয়ারা পাড়ছে আর নিপা ওড়না পেতে দাঁড়িয়ে আছে। হোয়াট দ্য হেল ইজ দিস হিয়া? তুমি এই সাত সকালে গাছের উপর কি করছো? আন্ডা পারছি, খাবেন? দেখতেই তো পাচ্ছেন ফল পাচ্ছি, তারপরেও কি সব বোকা বোকা প্রশ্ন করছে দেখো। কালকে নিষেধ করেছি না মুখে মুখে তর্ক করবা না আমার সাথে? তারপরও এত অডাসিটি আসে কোথা থেকে তোমার? আরে আচ্ছা, মুশকিল তো। আমি আবার মুখে মুখে কি তর্ক করছি আপনার সাথে? করছো না। 1 মিনিটের মধ্যে কাছ থেকে নামবা, না হলে কিন্তু আমি না হলে কিন্তু কি? একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেব গালে, ইডিয়েট। আর সাথে মাকেও ফোন করে বলে দেব তুমি এখানে ঠিক কি কি করে বের হচ্ছ, যার জন্য বাড়িতে যেতে তোমার বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই। হিয়া আর কিছু বলে না, শুধু মনে মনে ফুঁসতে থাকে। আলতো করে এক ডাল টপকে আরেক ডালে নামতে গিয়ে এবার পেয়ারা গাছে বাঁধা লাল পিঁপড়ের কামড়ে আচমকায় হিয়ার হাতটা ফসকে গেলে হিয়া ওর ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে। অমনি উজান দৌড়ে গিয়ে নিচে ওর হাত প্রশস্ত করে দাঁড়ালে হিয়া এসে পড়ে ঠিক উজানের 2 হাতের বেষ্টনীতে। এদিকে নিপা এদের এই কাণ্ড দেখে ফিক করে হেসে দিয়ে ওখান থেকে চলে আসে। শখ মিটেছে গাছে ওঠার? আপনার জন্যই আমি তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে গিয়েছি, না হলে এসব গাছে ওটা আমার কাছে কোনো ব্যাপারই না, বুঝলেন? উজান হিয়াকে কোল থেকে নামিয়ে দিলে হিয়া দৌড়ে গিয়ে ভেতরে থেকে একটা সাইকেল নিয়ে আসে। সাইকেলে করে কোথায় যাচ্ছ আবার? যাবেন আমার সাথে? আসুন, আপনাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি। এই সাত সকালে গ্রামে ঘুরবার কোনো ইচ্ছে আমার নেই। ঠিক আছে, আপনি তাহলে ভেতরে গিয়ে বসুন, আমি একটু এই সামন থেকে আসছি। হিয়া সাইকেলে প্যাডেল তুলে যেতে ধরলে উজান হিয়াকে থামিয়ে দেয়। কি? খুব সাহস না তোমার? ওস্তাদি দেখাচ্ছ আমাকে? আরে ওস্তাদি কেন দেখাতে যাব? আমার এরকম গ্রামে একাই চলার অভ্যাস আছে। আমি বলছি তো আপনাকে, আপনি একটু ভেতরে গিয়ে বসুন, আমি এই যাব আর এই চলে আসব। আর রাস্তায় সার্থকী বলে ছেলেটা তোমায় আবার বিরক্ত করলে? আপনি কি করে জানলেন যে সার্থকী আমাকে বিরক্ত করে? উজান কোনো উত্তর দেয় না, শুধু হিয়াকে চোখের ইশারায় সাইকেল থেকে নামতে বলে। সাইকেল থেকে নামে হিয়ার তখন চোখ বড় বড় করে রাখা। কি করে এক রাতেই উজান জানলো সার্থকী হিয়াকে সুযোগ পেলেই বিরক্ত করে শুধু। উজান সাইকেলে বসে হিয়াকে চোখের ইশারায় বসতে বলে। হিয়া গিয়ে পেছনের সিটে বসতে যাবে, অমনি খেয়াল করে সাইকেলের পেছনের সিটটা নষ্ট হয়ে আছে। এখন কি হবে? সাইকেলের পেছনের সিটটা তো নষ্ট, আমি একদমই খেয়াল করিনি। ঠিক আছে, সামনে এসে বসো। হ্যাঁ, সামনে, আপনার সামনে। হ্যাঁ, কোনো সমস্যা? না মানে সমস্যা কিছু না। হিয়ার কথাটা লম্বা করে না, চুপচাপ আলতো করে সামনে গিয়ে বসে। আজ প্রথম হিয়া উজানের এতটা কাছে। তখন গাছ থেকে পড়ে যাবার সময়, আর এখন সাইকেলে এভাবে। গ্রামের পরিবেশটা এখন নিতান্তই ঠান্ডা থাকে। তার উপর ভোরের দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে সকালের বাতাসটাতে আজ একটু বেশি গা কাটা দিয়ে উঠছে। উজান কাল রাত থেকে একই শার্ট পরে আছে। যে ছেলে নিজের স্মার্টনেসের ব্যাপারে এতটা কেয়ারিং, সে যে এখনো ঘামে ভেজা কুচকে যাওয়া শার্ট নিজের
কে ধরে রেখেছে সেদিকে বিন্দুমাত্র নজরদারি তার আজ নেই। সাইকেল চলছে। উজান খুব সাবধানতার সাথে উঁচু নিচু জায়গাগুলো দেখে সাইকেলটা চালাচ্ছে। আশেপাশে সবাই কিরকম করে তাকিয়ে আছে ওদের দিকে, আর সবার ওরকম চাহনিতে হিয়ার ভীষণ লজ্জা করলেও উজানের কোনো ভ্রুক্ষেপ নেই। আপনি এত সুন্দর করে সাইকেল চালাতে পারেন তা আগে জানতাম না তো। উজান কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। বাঁদিকের গলিটাতে মোড় নেবেন। হ্যাঁ হ্যাঁ, এই দিকটাতে। কার কাছে শিখেছেন সাইকেল চালানো? কি হলো, চুপ করে আছেন যে? বলুন না। নীলিমা আর আমি একসাথে শিখেছিলাম। ও, আপু তো শুনেছি অনেক সুন্দর গাড়িও নাকি চালাতে পারে। আপনারা নাকি একসাথে ড্রাইভিংও শিখেছিলেন, মা বলল। মা তোমাকে নীলিমার কথা বলে। হ্যাঁ, না বলার কি আছে, রোজই তো কত গল্প হয় আপুকে নিয়ে আমাদের। কি বলে মা নীলিমাকে নিয়ে? অনেক কিছুই তো গল্প হয়, কোনটা রেখে এখন কোনটা বলি বলুন তো। তোমার কষ্ট হয় না ওসব গল্প শুনলে? কষ্ট? কষ্ট কেন হতে যাবে? আমার তো আপনার আর আপুর গল্প শুনতে বেশ লাগে। আপনি নাকি কিরকম চোরের মতো আপুকে দেখার জন্য আপুর বাড়ির দেয়াল টপকে রেলিং এর পাইপ ধরে ধরে আপুর রুমে গিয়ে আপুকে দেখতেন। এতে এর কম করে হাসির কি আছে? আর হোয়াট চোরের মতো? আমি কি চোর নাকি যে চোরের মতো দেওয়াল টপকে রেলিং ধরে উপরে উঠবো? ইডিয়েট! ওঠেননি বুঝি? থামুন, এসে গেছি। হিয়া একটা দোকানে গিয়ে দাঁড়ালে ভেতর থেকে একটা কাকিমা এসে হিয়ার হাত দুটো প্যাকেটে ধরে দেয়। হিয়া ওগুলো নিয়ে কাকিমার হাতে টাকা তুলে দিয়ে আবারও সাইকেলে এসে উঠে বসে। দুটো প্যাকেটের একটাতে আছে নিপার বোনের বিয়ের উপহার হিসেবে একটা শাড়ি, আরেক প্যাকেটে আছে উজানের জন্য একটা শার্ট। হিয়া আপাতত কিছু না বলে উজানের সাথে বাড়ির দিকে এগোতে শুরু করে। চারিপাশের প্রকৃতি আজ সত্যি অনেক মন কাড়া। হু হু বাতাসের বেগ এই মন কাড়া পরিবেশটা কেন জানি আরো মোহিত করে তুলছে মুহূর্তে, সাথে হিয়ার মনটাকে রাঙিয়ে দিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। নিপা হিয়াকে বলে গিয়েছিল বিয়েতে যেন হিয়া শাড়ি পরে আসে, কিন্তু শাড়ি তো দূরে থাক, হিয়ার কাছে তো এই মুহূর্তে একটা ভালো জামাও নেই পরে যাবার। হিয়া অনেক ইতস্তত করে ওর মামির কাছে শাড়ি চাইতে যায়, যদি চিত্রের একটা শাড়ি একদিনের জন্য উনি হিয়াকে পরতে দেন। উজান সামনে থাকায় মামি আর না করে না, দিতে না চাইলেও বেছে বেছে একটা সবুজ রঙের সুতির শাড়ি ধরিয়ে দেয় হিয়ার হাতে। হিয়া ওটা পেয়ে মহা খুশি, যাক বিয়ে বাড়িতে পরে যাবার মতো কিছু তো একটা জোগাড় হলো। হিয়া সুন্দর মতো করে শাড়িটা পরে সেজেগুজে তৈরি হয়। নিপা ফোন করে বলে হিয়া যেন সাথে করে উজানকে ওর সাথে নিয়ে আসে। হিয়া নিরুপায় হয়ে উজানকে ওর সাথে বিয়ে বাড়ি যাবার জন্য প্রস্তাব দিলে উজান চুপ করে থাকে। হিয়া ধরে নেয় উজান হয়তো যাবে না, তাই হিয়া আর কিছু না বলে নিজের মতো করে তৈরি হতে থাকে। শ্বশুর বাড়ি থেকে কি একটা শাড়ি পর্যন্ত কিনে দেয়নি নাকি তোকে? এরকম ভিখারির মতো সে পুরনো জামা কাপড় ব্যাগে করে নিয়ে বের হোস? তা কেন হবে? ওনার মা বিয়ের দুদিন পরেই আমাকে অনেকগুলো শাড়ি আর জামা কিনে দিয়েছিল। আমি তো জানতাম না যে আমাকে এখানে এতদিন থাকতে হবে, তাই কোনো রকমে এক কাপড়ে চলে এসেছি, না হলে তো ওগুলো সাথেই নিয়ে আসতাম। সে তোকে তোর শাশুড়ি কি কিনে দিয়েছে না দিয়েছে সেটা শোনার বা দেখার কোনো আগ্রহে নেই বাপু আমার। আদৌ দিয়েছে কিনা কে জানে। যাকগে, তুই তো আজ যাবি, যাবার আগে আমার মেয়ের শাড়িটা খুলে দিয়ে তারপর যাবি। কত দাম জানিস শাড়িটার? চিত্রা তো বুঝি এখনো শাড়িটা ছুঁয়ে দেখেনি। ঠিক আছে মামি, তুমি ভেবো না, আমি শাড়িটা দিয়ে তবেই যাব। কথাটা বলেই হিয়া ওর মাসির রুম থেকে বেরিয়ে যায়। এদিকে এতক্ষণ দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে উজান সবটা শুনেছিল। সেই মুহূর্তে উজান কোনো রিয়েক্ট করে না, করলে বিয়ে বাড়ি যাবার আগে হিয়ার মনটা খারাপ হয়ে পড়তো, তাই সে চুপ থাকে। এদিকে হিয়া এখন বিয়ে বাড়িতে যাবার জন্য বাহির দরজায় পা বাড়াতে উজান এসে হিয়াকে থামিয়ে দেয়। আপনি আপনি না ঘরে কি সব ফাইল চেক করছিলেন? চলো। কোথায়? কোথায় মানে? বিয়ে বাড়িতে। আবার কোথায়? আপনি যাবেন আমার সাথে? কেন? তুমি তো তখন বললে নিপা তোমার সাথে আমাকেও ইনভাইট করেছে, তাহলে আমি যাওয়াতে সমস্যা কোথায়? সমস্যা কেন হতে যাবে? আপনাকে দেখলে তো ও অনেক খুশি হবে, সত্যি। তাহলে আচ্ছা আসুন, কিন্তু হ্যাঁ, বিয়েটা ওর মামার বাড়িতে হচ্ছে, এখান থেকে একটু দূরে। ওদিকে কিন্তু আপনার গাড়িটা ঢুকবে না। আর মামু দুপুরে সাইকেলটা নিয়ে বেরিয়েছে,
তাই আপনাকে আমার সাথে অর্ধেক রাস্তা অবধি কিন্তু হেঁটেই যেতে হবে। কোনো রিক্সা নেই গ্রামে? তা থাকবে না কেন, আসলে ওদিকে রাস্তাগুলো তো খুব সরু আর ভাঙা, তাই সহজে কোনো রিক্সা ওদিকে যেতে চায় না। হিয়া উজান দুজনেই সরু রাস্তার মাঝ দিয়ে হাঁটতে থাকে। সরু রাস্তার এক পাশে বিশাল মাইল অবধি সবুজ ধান গাছ, তারই সাথে মাঝে মাঝে কিছু ইউক্যালিপটাস লম্বা গাছ দেখা যাচ্ছে। বাতাস বইছে, সাথে ভেসে আসছে রোদের উত্তাপ। আমি না আর হাঁটতে পারছি না, একটা রিক্সা বা অটো টোটো কিছু পেলে খুব ভালো হতো। এতটুকুনিতে হাঁপিয়ে গেলে? এটা এতটুকুনি রাস্তা, আর আপনি যে স্পিডে হাঁটছেন ওভাবে হাঁটা যায়? একটু দাঁড়িয়ে যায় না? একটা ভ্যান পেলেও খুব উপকার হতো। হিয়া ও শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে এদিক ওদিক তাকিয়ে অটো ভ্যান খুঁজতে থাকে। এদিকে এত গরমে উজান নিজেও ঘেমে পুরো তেনা হয়ে আছে। সাদা মুখটায় ফর্সা আরো লাল হয়ে উঠছে থেকে থেকে। অনেক কষ্টে হিয়া একটা ভ্যান ম্যানেজ করে। ভ্যান চালকটা হিয়ার অনেক পরিচিত, তাই উনি এক নিমিষে রাজি হয় ওদের নিয়ে বিয়ে বাড়িতে যেতে। ভ্যান চলছে, ভ্যানের উল্টো দিকে পা দুলিয়ে বসে আছে উজান হিয়া। এই গরমে এত দূর রাস্তা হেঁটে এসে ঘেমে একদম যাচ্ছে, তাই অবস্থা হয়েছে আমার। আমাকে ফোন করে আগে ডাকলে তো বাড়ি থেকে তোদের নিয়ে আসতাম। কে জানতো এরকম হবে? তা খুকি এখন কোন ক্লাসে পড়ে আঙ্কেল? সবে তো তোর 8 পাস করলো, সামনে দেখি। ওসব দেখি দেখি আবার কি? খুকির মতো এত ভালো ছাত্রী আছে নাকি এই গ্রামে? ও যত দূর পড়তে চায় তত দূরই ওকে পড়াবেন। আমার বর তো আমাকে ওখানে কলেজেও ভর্তি করে দিয়েছে, জানো? তাই নাকি? ওর মা, ভালো করে পড়াশোনা কর, বড় হ। একদিন এই তোরাই তো আমাদের ভালো করে দেখে রাখবি। তার বলতে গাড়ি চলতে থাকে নিজ বেগে। উঁচু নিচু জায়গায় একটু বিড়ম্বনায় পড়তে হয় অবশ্য। হিয়া নিজ মতোই প্রকৃতি দেখায় ব্যস্ত। ওদিকে উজানও নিশ্চুপ। সব নীরবতা কাটিয়ে হিয়ায় এবার কথা শুরু করে। আপনি এর আগে কখনো ভ্যানে চড়েছিলেন? চড়েছি। বাহ, আমি তো ভাবলাম আপনাদের মতো শহরের ছেলেরা কখনো এসবে ওঠেনি। শহরে বড় হয়েছি বলে কি আমাদের দেশের বাড়ি নেই? হ্যাঁ তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তা কার সাথে ভ্যানে উঠেছিলেন? একাই? না, আমার প্রথম ভ্যানে ওঠা নীলিমার জন্য। আপুর জন্য? কেন? একবার আমার সাথে অভিমান করে ও ওর গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। 1 সপ্তাহ হয়ে আসে ও আর ফিরে না। তখন বাধ্য হয়ে বাড়িতে কাউকে না বলে সোজা চলে যাই ওর গ্রামে। রাস্তাঘাট কিছুই চিনতাম না ওখানকার। একটা ভ্যানে অবিকসহ প্রায় ঘন্টা 2-1 মতো ঘুরে শেষ অবধি ওর দাদু বাড়িতে পৌঁছেছিলাম সেদিন। তারপর 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 আর কি? তারপর আপুর মান ভাঙালেন কি করে? নিশ্চয়ই আপনাকে দেখে আপু পুরোই থ হয়ে গেছিল। হয়েছিল কিনা জানি না, কারণ ও জানতো ওকে দেখতে না পেয়ে আমি ঠিক ওর গ্রামে চলে যাব। তবে সেদিন আর অভিমান করেনি। বাই দ্য ওয়ে, আমি তোমার সাথেই বা এসব কেন শেয়ার করছি? আর তোমার মতো সবসময় নীলিমার ব্যাপারে ইন্টারেস্ট কেন? ওয়াই? ইন্টারেস্টিং হবে না? আপনাদের মতো প্রেম কজনের ভাগ্যে জোটে বলুন তো? আমি লেখক হলে তো আপনার আর আপুর প্রেম নিয়ে একটা উপন্যাস লিখে ফেলতাম। ইডিয়ট। গাড়ি এসে থামে একদম উঠানের বড় গেটটাতে। নিপা বাহিরেই দাঁড়িয়েছিল। হিয়াকে আর উজানকে নামতে দেখে দৌড়ে এসে উজানকে বসতে বলে হিয়াকে ওর সাথে বউয়ের ঘরে নিয়ে যায়। হিয়া নিপাকে বলে ওরা ঘন্টা 2-এর বেশি থাকতে পারবে না, আজই আবার ওকে শ্বশুর বাড়িতে ফিরতে হবে। নিপা বলে ঠিক আছে, তুই যে এসেছিস তাতেই আমি অনেক খুশি। এদিকে আধা ঘন্টা হয়ে আসে হিয়া এখনো ভেতরে। এদিকে উজান বাহিরে উঠানে বসে সার্থকীর উপর নজর রাখছে, কারণ সে খুব ভালো করে জানে সার্থকী কতটা ডেঞ্জারাস একটা ছেলে। তবে গ্রাম থেকে যত ছেলে বিয়ে বাড়িতে আসছে সবচেয়ে সুদর্শন পুরুষ এখানে উজান। গ্রামের মেয়েগুলো তো উজানকে চোখ দিয়ে গিলে খাচ্ছেই, তার সাথে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাও উজানের দিক থেকে চোখ সরাতে পারছে না। তবে আমাদের হিয়াও বা কম কিসে। সবুজ রঙের শাড়িতে তাকে আর যা সুন্দর লাগছে। বিয়ে না হলে না এখানেই আরো 1000টা 10 প্রস্তাব এসে যেত। এজন্যই তো উজান এত চোখে চোখে রাখছে হিয়াকে। তোর বনের বরটা তো একদমই হিরোদের মতো দেখতে রে চিত্রা। উফ, কি হট! ধুর, আর সে কথা বলিস না। ছেলে এত হ্যান্ডসাম জানলে তো নিজেই বিয়ের পিড়িতে গিয়ে বসতাম।
কেন, বিয়ের আগে দেখিসনি ছেলেটাকে? সে সুযোগ কি আর ছিল? ঘুম থেকে উঠেই জানতে পারি ওই শাকচুনিটার আজ বিয়ে। বর নাকি রাজি না, কি রকম মাথা লাত পাগল টাইপ, কথা বলে না, খায় না, বাড়ি থেকে বের হয় না, আরো কত কি। সে কি এই সুস্থ ছেলেটা পাগল নাকি? আরে না, ছেলে তো পুরাই খাপে খাপ। বুঝতে সেদিন আমি আর মমাই ভুল করেছিলাম, না হলে কেউ জেনে শুনে এত বড় জালটা মিস করতাম। কিছুক্ষণ পর হিয়া নিপার সাথে বেরিয়ে উজানকে নিয়ে খেতে বসে যায়। নিপা এসে একটু পর পর কি লাগবে না লাগবে দেখে যায়। উজান ওর পকেট থেকে একটা খাম বের করে। খামের মধ্যে আছে 10,000 টাকা। আসলে উজান যখন ওখানে বসেছিল তখন নিপার বাবার সাথে নিপার মার কিছু কথা শুনতে পায়। নিপার বাবা ওনার সব সেভিংস দিয়ে বিয়েটা সুন্দর মতো করে অ্যারেঞ্জ করেছে, কোনো কমতি রাখেনি। তাই এত আয়োজন করতে গিয়ে ওনাকে কিছুটা টানাটানির হিসাব করতে হচ্ছে। হিয়া নিপাকে একটু আসতে বলো তো এদিকে। কেন? আবার মুখের উপর প্রশ্ন। ডাকতে বলেছি, ডাকো। ডাকছি ডাকছি। হিয়া নিপাকে ডেকে পাঠালে নিপা দৌড়ে আসে। হ্যাঁ রে বল, ডাকছিলি? কিছু লাগবে? আমি না, তোর জিজু তোকে ডাকছে, কি যেন বলবে তোকে। হ্যাঁ ভাইয়া বলেন। এই খামটা রাখো, তোমার বোনের বিয়ে উপলক্ষে আমার আর হিয়ার তরফ থেকে সামান্য একটা উপহার। আরে আমি তো উপহার কিনে রেখেছি, বাড়িতে ভুলে রেখে এসেছি। নিপা গিয়ে কাল নিয়ে আসবে, কেমন? তোমাকে আমি মাঝে কোনো কথা বলতে বলেছি? হ্যাঁ, কিন্তু এটাতে কি আছে ভাইয়া? কিছু টাকা আছে, এটা তুমি তোমার বাবার হাতে দিও। আমি দিলে হয়তো উনি নিতে চাইবেন না, তাই আমি। আমাকে ক্ষমা করবেন ভাইয়া, এগুলো আমি নিলে মা আমাকে ভীষণ বকবে। বকবে না, মাসিমার সাথে কথা হয়েছে আমার, ওনাকে আশেপাশে দেখতে পাচ্ছি না, তাই তোমার হাতে দিলাম। আপনি ঠিক বলছেন তো? হুম। ঠিক আছে, আপনারা খান, আমি আসছি। কত দিলেন খামে? 10 কেন? 10 মানে শুধু 10 টাকা? হোয়াট? মাথা ঠিক আছে? 10 টাকা কেন দিতে যাব? আপনি তো বললেন 10, ওই জন্যই তো আমি। 10 মানে 10,000। কি? 10,000? 10,000-এ জানি কটা শূন্য হয়? কি বিড়বিড় করছো? তাড়াতাড়ি খাও, বাড়ি ফিরতে হবে। হিয়া উজানের ঝাড়ি খেয়ে খেতে শুরু করে। আর 10,000-এর ঠিক কতটা শূন্য হয় সেটার হিসাব নিজ মনে কষতে থাকে। আসলে গ্রামের সচ্ছল পরিবারের কেউ বুঝি কারো বিয়েতে এত টাকা দেয় না। উজানের খাওয়া হয়ে গেলে উজান উঠে হাত ধুতে যায়, কিন্তু হাত ধুয়ে এসে দেখে হিয়া ওর সিটে বসে নেই। উজান এপাশ ওপাশ তাকিয়ে হিয়াকে খুঁজতে থাকে, কিন্তু হিয়াকে কোথাও দেখতে পারে না। নিপাকে ডেকে জিজ্ঞাসা করে হিয়াকেও দেখেছে কিনা, কিন্তু নিপা বলে তখন কথা হবার পর তো আর তার সাথে হিয়ার কথাই হয়নি। উজানের মনে কিরকম একটা সংশয় কাজ করতে শুরু করে। উজান এসে ওদের 2 টেবিলের সামনে বসে থাকা সার্থকীর টেবিলে নজর দিলে দেখতে পারে সার্থকী ওর টেবিলে নেই। উজানের আর বুঝতে বাকি থাকে না হিয়া এখন কোথায়। সার্থকী, দেখ তুই কিন্তু খুব খারাপ করছিস। আমি এখন চিৎকার করলে তোর কি অবস্থা হতে পারে তুই জানিস? হাসালি রে হিয়া, তোর কি মনে হয় যে জোরে গান বাজিয়ে রেখেছে আমি, এই আওয়াজে তোর চিৎকার কেউ শুনতে পাবে? দেখ সার্থকী, উনি যদি কোনোভাবে জানতে পারে যে তুই আমাকে, তুই আন্দাজও করতে পারবি না যে উনি তোর ঠিক কি হাল করবে। এই রাখ তোর হাজব্যান্ড, ছোট থেকে তোর উপর আমার আলাদা আকর্ষণ, আর তুই আমাকে রেখে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিলি। হয়ে তো গিয়েছি সেকেন্ড হ্যান্ড, তবুও তোর যা অল্প বয়স এতেই আমার হয়ে যাবে আজ। সার্থকী প্লিজ, তুই এরকমটা করতে পারিস না, প্লিজ আমাকে ছেড়ে দে। আপনি? জানোয়ারের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার ওয়াইফের গায়ে হাত দেবার? যেখানে আমি তাকে আজ অব্দি ছুঁয়ে দেখিনি, সেখানে তোর মতো একটা। উজান সার্থকীকে আরো কিছু করতে যাবে, তার আগে সার্থকী কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। আর উজানের সব রাগ গিয়ে এবার হুমড়ি খেয়ে বসে হিয়ার উপর। এটাই এই গ্রামে তোমার লাস্ট আশা, আর কখনো যদি আমার পারমিশন ছাড়া, এই গ্রাম তো দূরে থাক, তুমি যদি তোমার বাড়িতেও আসো, তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না হিয়া, কেউ না। মনে থাকবে? জি থাকবে। দুজনেই উঠানের বাইরে বড় গেটের সামনে দাঁড়িয়ে আছে। দুজনে চুপচাপ, উজান রাগে আর হিয়া ভয়ে। এবার যাওয়ার সময় হয়ে এসেছে। নিপার থেকে বিদায় নেবার জন্য হিয়া নিপাকে ডেকে পাঠায়। চলে যাচ্ছিস? অনেক মিস করবো রে তোকে। সময় পেলে এরকম করে মাঝে মধ্যে বেড়াতে আসিস। আর হয়েছে আসা বাড়িতে, তাও তো এখানে জুইরা সবাই আছে। তোরা এখন এক কলেজে পড়বি, একসাথে যাবি, আর আমি ওখানে বসে বসে শুধু।
কেন? নতুন কলেজে নতুন বন্ধু হবে না বুঝি তোর? বন্ধু হলেও বাকি তোদের মতো যদি ওরা না হয় তখন। আচ্ছা আসি এখন, সময় করে একবার মামুর সাথে আমার শ্বশুর বাড়িতে ঘুরে যাস, ওখানে সবাই আমাকে অনেক আদর করে। ঠিক আছে, তা কিসে ফিরবি? দাদাভাইয়ের সাইকেলটা নিয়ে যা, না হয় আমি বরং কালকে গিয়ে নিয়ে আসবো। আসার সময় যেভাবে ভ্যানে করে এলি। বলছিস? ঠিক আছে নিয়ে আয় তাহলে, আমি এত দূর আর হাঁটতে পারবো না বনু। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। জিজু আসছি, সময় হলে আবার আসবেন কিন্তু বাড়িতে। হুম।